TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। নির্বাচনী বিতর্কে খারাপ করার দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিতর্কে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু অসুস্থতার কারণে সুবিধা করতে পারেননি। এর জন্য আর কাউকে দোষারোপ করা যায় না বলেও মনে করেন তিনি। বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর ছাড়া, এই কথাটা আরেকবার বলছি, একমাত্র ঈশ্বর ছাড়া কারো কথায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন না। আরেক প্রশ্নের জবাবে কোনো ধরনের শারীরিক ও মানসিক অক্ষমতার কথা উড়িয়ে দেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আরেকটি খবর, একটি ভালো খবরও বলা যায় বিশ্ববাসীর জন্য। উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির জয় আটকানোর প্রচেষ্টায় সফলতা এসেছে। একই সঙ্গে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। বুথ ফেরত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পার্লামেন্টে 577টি আসনের মধ্যে 172 থেকে 215টি আসন পেতে যাচ্ছে নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে যাচ্ছে 150 থেকে 168টি আসন, আর 115 থেকে 155টি আসন। এভাবেই বুথ ফেরত জরিপের তথ্য এসেছে, একটি রেঞ্জ দেওয়া হয়েছে। তৃতীয় অবস্থানে থাকছে ন্যাশনাল র্যালি। যতটা ভাবা হচ্ছিল ন্যাশনাল র্যালি উগ্র ডানপন্থীরা ফ্রান্সের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে যাচ্ছে, তাদের দল থেকেই সরকার গঠন করতে যাচ্ছে, বিষয়টা আসলে সেরকম শেষ পর্যন্ত হচ্ছে না। এদিকে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর ব্রিটেনকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। 10 ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে এই ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে সবার কাছে স্পষ্ট যে ব্রিটেনে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। এরই মধ্যে মন্ত্রিসভা গঠনও করেছেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় রেকর্ড 11 জন নারী স্থান পেয়েছেন। পশ্চিমাদের সাথে আরেকটি নির্বাচনের খবর আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, বিশেষ করে পশ্চিমাদের আগ্রহের জায়গায় থাকে ইরান। পশ্চিমাদের সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন অবস্থা থেকে ইরানকে মুক্তির অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের এক জনসমাবেশে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন ইরানের এই সংস্কারপন্থী নেতা। রান অফ নির্বাচনে কট্টরপন্থী সাইদ জালিলির চেয়ে 2 মিলিয়নের বেশি ভোট পেয়েছেন তিনি। এই বিষয়গুলোই আমরা আলোচনা করব। আমরা একটি বিষয় আলোচনা করতে চাই, এই নির্বাচনগুলোর সাথে প্যালেস্টাইনে যে ইসরায়েলি আগ্রাসন সেইটার সম্পর্ক আছে কি নাই, সেইটা নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ফলে প্যালেস্টাইন ইসরায়েল এই বিষয়টিও এখানে আসবে। আমার সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। আরও আছেন ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক ও গবেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব হাসান ফেরদৌসের কাছে। তার কাছে জানতে চাইব, প্রাথমিক অবস্থায় যে প্রেসিডেন্ট জো বাইডেন যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন, তার ইন্টারভিউ এবিসি নিউজে যে ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে সেইটা কি আসলে সম্ভব হয়েছে কি না? আমি তো এক কথা উত্তর দেই, উত্তর হবে না। আজকে ওয়াশিংটন পোস্ট পত্রিকা দেখেন, ওয়াশিংটন পোস্ট একটা ট্যালি রাখছে কত কংগ্রেসম্যান, কত সিনেটররা তাদের সমর্থন তুলে নিয়েছে বাইডেনের কাছ থেকে। কত কংগ্রেসম্যান বলছে যে ইটস অ্যাবাউট টাইম বাইডেন জাস্ট স্টেপ ডাউন করেন। 18 জন কংগ্রেসম্যান তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, আর 5 জন সরাসরি বলেছেন যে ভাই তোমার নেমে যাওয়া উচিত, সরে যাওয়া উচিত। তার চেয়ে বড় কথা, সেনেটর ওয়ার্নার ভার্জিনিয়ার, খুব পাওয়ারফুল সেনেটর, সেনেট কমিটির অন্যতম, ফরেন রিলেশনস কমিটির অন্যতম চেয়ারম্যান, তিনি সেনেটরদের নিয়ে একটি কমিটি করার চেষ্টা করছেন, যে কমিটির কাজ হবে বাইডেনকে কনভিন্স করা যাতে করে সে স্টেপ ডাউন করে।
আপনাদের মনে রাখতে হবে যে আমেরিকা নির্বাচন জেতা না জেতা নির্ভর করে 3টি ফ্যাক্টরের উপরে। এক হচ্ছে মানি, একটু আগে আপনি বললেন না, বাইডেন বলেছেন ঈশ্বর না, একমাত্র ঈশ্বরই পারবে তাকে সরাতে। মানি হচ্ছে আমেরিকার নির্বাচনের ঈশ্বর, সেই মানিতে টান পড়া শুরু হয়েছে। ঠিক আছে, বাইডেন জানিয়েছেন যে তিনি বিতর্কের পরের দিন $68 মিলিয়ন রেজ করেছেন, সব মিলে জুন মাসে $127 মিলিয়ন রেজ করেছেন। ঠিক আছে, এবং সবই নাকি স্মল ডলার ডোনেশন তিনি বলছেন। কিন্তু বড় বড় ডোনাররা, হলিউড মনে করা যায়, ডিজনি, নেটফ্লিক্স, কুক ফাউন্ডার, সবাই বলেছে তারা কন্ট্রিবিউট করবেন না। ফলে আসল যে টাকার যে বড় অঙ্কটা এখান থেকে আসে এবং তারা না করছে। এটা 1 নম্বর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে মাথা রাখতে হবে যে বাইডেন হচ্ছেন গিয়ে ব্যালটের 1 নম্বর, আর ডাউন ব্যালটে থাকে কংগ্রেসম্যানরা, সিনেটররা, অন্যান্য সদস্যরা। যদি বাইডেনের প্রতি সাধারণ নাগরিকদের মন না ভরে, তাকে পছন্দ না করে, তার প্রভাব পড়বে কংগ্রেসম্যানদের উপরে ডাউন ব্যালটে। আমরা দেখতে পাচ্ছি এখন এই ডাউন ব্যালটের বিদ্রোহ শুরু হয়েছে। যেমন ধরা যাক, 2 দিন আগে বাইডেন গিয়েছিলেন উইসকনসিন, মিলওয়াকিতে, এবং সেখানে উইসকনসিনের যিনি সেনেটর ট্যামি, তিনি তার মিটিং আসেননি। কেন, কি কারণে? তার নাকি অন্য প্রোগ্রাম ছিল। প্রেসিডেন্ট আপনার শহরে আসছেন, আপনি সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে সেখানে যাবেন না, যে আপনি আপনার প্রোগ্রামে গেলেন, তার মানে কি দূরত্ব বজায় রাখছে তারা। অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা। যে আপনি আমাকে প্রেডিক্ট করতে বলেন, আমি বলবো বড়জোর 7 দিন, বড়জোর 7 দিন ট্রাম্পের বাইডেনের পক্ষে সম্পর্ক হবে এই ঝড়টা সামলে রাখ। শেষ কথা বলি যে আমি বললাম 3টে ফ্যাক্টর। তো প্রথম ফ্যাক্টর হচ্ছে মানি, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে কি গ্রাউন্ডস গেম, মাঠের খেলা। মাঠের খেলা হয়তো বাইডেন এখন মতো এগিয়ে আছেন। থার্ড ফ্যাক্টর হচ্ছে মিডিয়া। লক্ষ্য করে দেবেন সমস্ত মিডিয়া, আমি ফরগেট অ্যাবাউট ফক্স নিউজ অথবা নিউ ইয়র্ক পোস্ট, মেইন স্ট্রিম অথবা সেন্টার লেফট আমেরিকার পত্রিকাগুলি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। নিউ ইয়র্ক টাইমস যেমন সম্পাদকীয় লিখেছে, সম্পাদকীয় লিখে বলেছে প্রেসিডেন্ট বাইডেন সবচেয়ে ভালো হবে তুমি যদি সরে দাঁড়াও, তুমি অনেক ভালো কাজ করেছো, ইউ আর এ ওয়ান্ডারফুল প্রেসিডেন্ট, সবচেয়ে ভালো দায়িত্বপূর্ণ কাজ হবে দেশের স্বার্থে, আমেরিকার স্বার্থে, বিশ্বের স্বার্থে, কিন্তু তুমি স্টেপ ডাউন করো। ফলে এই ঝড় শুরু হয়েছে, এই ঝড়, এই প্লাবন ঠেকানোর ক্ষমতা বাইডেনের নেই। আমার প্রেডিকশন বড়জোর 7 দিন। সাক্ষাৎকারে আপনার সাথে শেষ করে আমি বিরতিতে যেতে হবে, আর 2-1 মিনিট সময় আছে, তারপরে আপনার বিরতিতে যাব। সাক্ষাৎকারের প্রসঙ্গে বলি, সেখানে আমরা দেখলাম যে তিনি বলছেন যে অসুস্থ ছিলেন, তিনি ভ্রমণজনিত ক্লান্তিতে ভুগছিলেন। তো এগুলো তো যৌক্তিক তার, নাকি আপনার কি মনে হয়? উল্টো, প্রেসিডেন্ট বাইডেন বলেন যে আমি ক্লান্ত, আমার আমি ট্রাভেল করছিলাম। দ্যাটস পার্ট অফ ইউর জব। আমাদের উদ্বেগ তো এটাই, তো তুমি তোমার জব করতে সক্ষম নও, এনাফ এনার্জি নেই, তুমি তো কনফার্ম করছো সেটাই। তোমাকে তো প্রেসিডেন্ট হলেও এই দায়িত্বগুলি পালন করতে হবে। আর তুমি স্বীকার করে নিচ্ছ যে ভাই আমার ঘুম হচ্ছে না, অনেক মিটিং হয়, আমাকে 8টার মধ্যে ঘুমোতে যেতে হবে। এ প্রেসিডেন্ট ক্যানট গো টু স্লিপ অ্যাট 8 o'clock। আপনাদের মনে থাকতে পারে হিলারির সময়, হিলারি কি বলেছিল যে সকাল 3টার সময় ফোন আসলে ফোন ধরবে কে? সকাল 3টার সময় ফোন আসতে পারে তোমার, কারণ তোমাকে সারা ইউর অন ডিউটি 24 hours। এই অদ্ভুত একটা চাকরি, সেখানে তুমি স্বীকারই করে নিচ্ছ যে আমি বড় ক্লান্ত। তুমি যদি ক্লান্ত হও বাবা, তুমি অন্য কাজ করো, আরো তো কাজ আছে, নাতিপুতি তোমার আছে, তাদের তুমি দেখাশোনা করো। দিস ইজ নট এ জব ফর ইউ। এটি মোটামুটি তার কথার মধ্যেই প্রমাণিত হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিরতি থেকে ফিরে আসি, একই প্রসঙ্গে আলোচনা করব এবং অন্যান্য প্রসঙ্গ তো আছেই। আমাদের অতিথিদের বলবো আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। একটু পরই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের আজকের আরেকজন অতিথি ডক্টর কবির হাসানের কাছে। তার কাছে জানতে চাইব যে
প্রেসিডেন্ট বাইডেন তার মিত্ররা আমরা দেখলাম প্রকাশ্যে কিছু বলছেন না, ঘনিষ্ঠ মিত্র যারা অর্থাৎ সেনেট এবং হাউসের যারা বড় পদে আছেন তারা কিছু বলছেন না, কিন্তু অন্যরা আজকে যেমন নতুন 4 জন কংগ্রেসম্যান তারা প্রকাশ্যেই কথা বলেছেন। আজকে এই নিয়ে মোট 9 জন কংগ্রেসম্যান হলেন, তারা প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে বলছেন। আগামী 7 দিনের কথা বলেছেন আমাদের আরেকজন অতিথি। আসলে কি 7 দিনে কি যেটি আর একটু কথা আমি বলে শোনাই ইংরেজিতেই, তিনি বলছেন যে ইফ গড কামস ডাউন অ্যান্ড টেলস মি দ্যাট আই মাইট ডু দ্যাট, অর্থাৎ তিনি তারপরে সরবেন, এই হচ্ছে অবস্থা, অর্থাৎ তিনি সরবেন না। না দেখুন, আমি হাসান ফারদৌস ভাইয়ের কথা শুনছিলাম, উনি 3টি ফ্যাক্টরের কথা বলছিলেন। তো আমি আজকে একজন আমেরিকান হিস্টোরিয়ান, যেটা প্রেসিডেন্ট ইলেকশনে গবেষণা করেন, অ্যালান লিকম্যান ওনার নাম, তো উনি বলেছেন যে 13টি ফ্যাক্টরের উপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন কোন পার্টি জিতবে। তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। নাম্বার 1 ইনকামবেন্সি, নাম্বার 2 কন্টেস্টের কথা বলেছেন। তা আমি আজকে অনেক দিন ধরে, প্রায় বছর দেড়েক ধরে আপনাদের অনুষ্ঠানে বলে আসছে যে বাইডেন ইজ টু ওল্ড মানে টু রান ফর দ্য প্রেসিডেন্সি। আর যখন সে প্রেসিডেন্টশিপে দাঁড়িয়েছিল প্রথমবার, তখন হয়েছিল যে একটা ট্রানজিশনাল প্রেসিডেন্ট হিসেবে থাকবে, কিন্তু কে একজন বললেন যে ক্ষমতার মোহ, জানি না এটা ক্ষমতার মোহ কিনা, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে তার যে শারীরিক এবং মানসিক তার মানে অবনতি ঘটছে, এইটাকে মিথ্যা প্রমাণের জন্য কিন্তু ওকে দাঁড় করিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে মানে ডিবেটে। এবং ডিবেটে উনি এখন যাই বলেন না কেন, যে কথাটা উনি বললেন 24 আওয়ার জব, এই সমস্ত মানে এক্সকিউজ দিলে কোনো লাভ নাই। এটা আরো প্রমাণিত হলো যে আসলেই হি ইজ নট ফিট ফর দি জব। তো এখন কথা হলো যে এই মুহূর্তে যারা আজকে বললেন, আমার ট্যালিতে আমি ওয়াল স্ট্রিট জার্নালকে ফলো করি, 10 জন মানে স্ট্যান্ড নিয়েছে, তারা আসলে ভয় আছে তাদের পদের জন্য। যে ডাউন ব্যালটের কথা বললেন, প্রথম থেকে প্রেসিডেন্ট, তারপর কংগ্রেসম্যান, তো সবাই তাদের নিজস্ব চিন্তা নিয়ে, নিজস্ব পদও নিয়ে চিন্তা করছে। সবচেয়ে ভালো যদি হতো, আমিও বলি যে প্রেসিডেন্ট বাইডেন সরে যেতেন। অনেকে বলে যে ইট ইজ দ্য মোস্ট প্যাট্রিয়টিক থিং হি উইল এভার ডু ইন হিজ লাইফ। কিন্তু অল্টারনেটিভটা কি? অ্যালান লিকম্যানের কথা আমি ফিরে আসতেছি, 13টা ফ্যাক্টর উনি বলেছেন। এখন যদি উনি একমাত্র ব্যক্তি যিনি স্টেপ ডাউন করতে পারেন, উনি যদি না করেন, তাহলে আর কেউ, হি ইজ দি প্রেজেন্টিভ ক্যান্ডিডেট ফ্রম দি ডেমোক্রেটিক সাইড। এখন কথা হলো যে অল্টারনেটিভটা কি? আপনি কি জানেন যে কমলা হ্যারিস ইজ এ ম্যাচ ফর ডোনাল্ড ট্রাম্প? আর যারা আমরা শুনছি যারা পটেনশিয়াল ক্যান্ডিডেট হতে পারে, তারাও ম্যাচ না। তো অ্যালান লিকম্যান বলছে এখনো মানে 13টা ফ্যাক্টরের মধ্যে 6টা ফ্যাক্টর যদি ইনকামবেন্ট প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের পক্ষে যায়, তাহলে তারই আসলে দাঁড়ানো উচিত। ওনার মানে থিসিসের মূল বক্তব্য হলো যে এটা নট ক্যাম্পেইনিং, যে মানে যে ডিবেট হলো, তারপরে ইন্টারভিউ হলো, ক্যাম্পেইনিং। ওদের গভর্নেন্স কি হচ্ছে ফ্রম দি স্ট্যান্ড পয়েন্ট অফ দি হোয়াইট হাউস। উনি সুন্দরই বিশ্লেষণ করেছেন, কিন্তু একটা জিনিস উনি বাদ দিয়েছেন, তার নাম কোথাও জেনোসাইডের কথা নেই। আমি এখনো বলি, এখনো বাইডেনের চান্স আছে যদি জিততে পারে, যদি সে একটা স্ট্যান্স নেয় এগেইনস্ট মানে জেনোসাইড দ্যাট ইজ হ্যাপেনিং গাজা অ্যাজ উই স্পিক। এতে হবে কি যে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলো, আমেরিকাতে আপনি জানেন মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যদি বাইডেন হেরেও যায়, তাহলে দেখবেন পপুলার ভোটে সে জিতে আছে, কিন্তু ইলেকট্রাল ভোটে হেরে যাবে। যে 6টা স্টেটের যে ইলেকশন, হ্যাঁ মানি প্লেজ এ রোল, কিন্তু এখানে ভোট ব্যাংকও প্লেজ এ বেটার মানে মোর ক্রিটিক্যাল রোল দেন মানি দিস টাইম। এটা শুধু মুসলমান না, এটা শুধু আরব না, এটা জেনজি ইয়াঙ্গার জেনারেশন, যেখানে দল মানে ধর্ম বর্ণ নির্বিশেষে ওরা একটা স্ট্যান্ড তাদের এসেছে যে তারা হয়তো ভোট দিবে না অথবা এগেইনস্টে যাবে না বাইডেনের, ভোট না দিলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতে আসছে। একটাই ম্যাজিক আছে যেটা করতে পারেন জো বাইডেন, একটা স্ট্যান্ড নেওয়া যার গাজা নিয়ে, স্টপ জেনোসাইড, এবং যদি যুদ্ধ বন্ধ করতে পারেন এবং সিজফায়ার, তাহলে হয়তো আস্তে আস্তে মানে পালের হাওয়া দিকে যেতে পারে। তাছাড়া আর কোনো অপশন নেই। আরেকটা জিনিস আমি বলছি, অ্যাগেইন মানে প্রেসিডেন্ট বাইডেন করতে পারেন যদি সরে দাঁড়াবেন কেন, যদি সরে না দাঁড়ান, হি ইজ দি ক্যান্ডিডেট। এখন ইলেকশন হচ্ছে, আপনাকে আরেকটা জিনিস বলে যে এখানকার যেভাবে প্রাইমারি হয়, উনি সরে যেতে হবে। যদি সরে গেলে তারপরে কমলা হ্যারিস
মানে ওনার পক্ষে ওনার যে ইলেকটর ভোটগুলো ওটা যাবে। আর যদি এটা ওপেন বলে আরেকটা সিস্টেম আছে যে না আমি ওখানে ডেমোক্রেটিক কনভেনশনে ওপেন ইলেকশন হবে, তখন কিন্তু আপনি যাকে পাবেন কে ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্টে যেতে পারবেন। আরেকটা জিনিস আমরা প্রায় বলি যে এই যে ডিবেটে হেরে গেল, এই যে বলে যে ইমেজ, মানে ইনকামবেন্ট ইমেজ বলে একটা ফ্যাক্টর আছে। ইনকামবেন্ট ইমেজ ডোনাল্ড ট্রাম্পের শুধুমাত্র রিপাবলিকান ভোট ব্যাংকই আছে, কিন্তু সার্বজনীন ভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইনকামবেন্ট ইমেজ ভালো না। আমরা যদি হিস্ট্রি দেখি, প্রেসিডেন্সিয়াল হিস্ট্রি, বারাক ওবামা বলেন, তারপর মানে যে আমেরিকার যে বড় বড় প্রেসিডেন্ট হচ্ছেন ইনক্লুডিং রোনাল্ড রিগান, তাদের সে পাবলিক ইমেজ কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের নেই। ডোনাল্ড ট্রাম্প তার একটা নিজস্ব এরিয়াকে উনি ফোকাস করছেন, তারাই হাততালি দিচ্ছে, তারা পয়সা দিচ্ছে। তো এই পয়সাটা একটা ফ্যাক্টর, তার চেয়ে আমি মনে করি বড় ফ্যাক্টর হলো ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক কিন্তু পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। যার ফ্যামিলি মারা যাচ্ছে অথবা যে মনে করছে যে এটা ভ্যালুজের বিরুদ্ধে, তারা কিন্তু স্ট্রং স্ট্যান্ড নিয়েছে। এই ব্যাপারটাকে জো বাইডেন ক্যাম্পেইন যে লোকজন আছে তারা এটাকে সিরিয়াসলি দেখা উচিত। এই যদি দেখতে হবে তাহলে টাইড হয়তো আস্তে আস্তে অন্যদিকে আসতে পারে। তা না হলে কিন্তু প্রেসিডেন্ট বাইডেন হারার সাথে সাথে কিন্তু এই যে ডাউন বাজেটের কথা বললেন, তারাও কিন্তু ইম্প্যাক্টেড হয়। তারা আসলে সেই ভয় থেকে আসলে ওরা সোচ্চার হচ্ছে, কিন্তু স্ট্রংলি সোচ্চার হচ্ছেন, কেউ পজিশন নিতে পারছে না, কেউ কথা বলতে পারছে না গাজার বিরুদ্ধে। আমি বলবো যে জো বাইডেনকে মানে ওইদিকে একটু তাকানো দরকার, সেটা হলো আমার পজিশন। ধন্যবাদ ডক্টর কবির হাসান। নাজমুল আশরাফ, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে জো বাইডেন সরবেন না। তিনি তো বলেই দিয়েছেন ঈশ্বর একমাত্র তাকে সরাতে পারেন, অর্থাৎ তিনি সরবেন না। তো এই অবস্থায় আমরা ধরে নিলাম যে ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় এলেন, হোয়াইট হাউসে এলেন, তাহলে এই পরিস্থিতিটা কি দাঁড়াবে বিশ্বমঞ্চে এবং দেশের ভিতরে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি আপনি কি কল্পনা করবেন? ধন্যবাদ রানাহেন। ডোনাল্ড ট্রাম্পই জিতবেন যদি বাইডেনই ক্যান্ডিডেট থাকেন, এটাও তো নিশ্চিত করে বলা যায় না। জো বাইডেনের যেসব দুর্বলতার কথা বলা হচ্ছে, যেসব কারণে তাকে সরে যেতে বলা হচ্ছে, সেই বিতর্কের পারফরমেন্স থেকে শুরু করে তার শারীরিক মানসিক সব কিছু মিলিয়ে জো বাইডেন মনে করেন যে একেবারেই নড়াচড়া করতে পারেন না, এরকম একটা মানুষ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে খারাপই, তার বিপরীতে তিনি যদি একমাত্র প্রার্থী হন, তিনি যদি একমাত্র উপায় হন, তাহলে ওই ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য কিন্তু বহু মানুষ বাইডেনকে ভোট দেবে, বাইডেনের অযোগ্যতার জন্য না, বাইডেনকে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য। এবং এই যে ধরেন ডেমোক্রেটদের মধ্যে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানানোর সংখ্যা বাড়ছে, যারা আইন প্রণেতা, এরই মধ্যে আমি সবশেষ দেখে আসলাম যে 9 জন, বলছিলেন ফেরদৌস ভাই বলছিলেন 10 জন, যাই হোক 9-10 জন প্রকাশ্যেই বলছেন এবং অনেকে এড়িয়ে যাচ্ছেন, অনেকে দূরত্ব বজায় রাখছেন। কারণ বাইডেন হেরে গেলে বা বাইডেনের অবস্থা খারাপ হলে পরে তার প্রভাব তাদের উপরে পড়বে, সেটি যেমন একটি কারণ। আবার জো বাইডেন যদি প্রার্থী থেকেই যান তাহলে তো তাকে ওন করতে হবে এবং ডেমোক্রেটদেরকে সেই দায়িত্ব নিতে হবে। আমরা অনেক রকমের তৎপরতা, প্রকাশ্যে আহ্বান জানানো ছাড়াও সেনেট ডেমোক্রেটদের একটা গ্রুপ, আবার হাউস ডেমোক্রেটদের একটা গ্রুপ নানান রকমের তৎপরতা করছে। একটা গ্রুপ চেষ্টা করছে তারা যারা চাইছেন বাইডেন সরে যাক তাদেরকে নিয়ে হোয়াইট হাউসে গিয়ে তাকে বোঝানোর জন্য। আবার আরেকটা খবর আছে, হাকিম জেফরিজ একটা ভার্চুয়াল মিটিং করতে যাচ্ছেন, এটা নিয়ে আলোচনা করছে। তার মানে হচ্ছে যে হাউস এবং সেনেট ডেমোক্রেটদের মধ্যে যথেষ্ট তৎপরতা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো আমরা দেখছি, কিন্তু বাইডেন তো কোনো কিছু পাত্তা দিচ্ছেন না। এবং বাইডেনের এই কড়া অবস্থানের ব্যাপারে ডেমোক্রেটরা হয়তো খুব বেশি কড়া ভাষায় বলছেন না, যারা ডেমোক্রেটিক পার্টির সমর্থক, এরকম বিশ্লেষক, এরকম ইতিহাসবিদ, গবেষক, আপনার রাজনৈতিক বিশ্লেষক, তারা বক্তব্যগুলো কিন্তু খুব কঠিনভাবে দিচ্ছেন এবং অনেকেই বলছেন যে বাইডেন বাস্তবতা বুঝতে পারছেন না, বাস্তবতা থেকে তিনি অনেক দূরে। বাইডেন নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবেন, দলকে ক্ষতিগ্রস্ত করবেন এবং দেশকে ক্ষতিগ্রস্ত করবেন, এভাবে বলছেন। এবং আমরা এটাও দেখছি যে জো বাইডেনের পক্ষেও কেউ কেউ বলছেন, খুব কম, খুব মৃদু স্বরে, যারা প্রকাশ্যে আসছেন না,
যারা এড়িয়ে চলছেন এবং গণমাধ্যমে কথা বলছেন না, আমরা ধরে নিচ্ছি যে তাদেরও একরকমের সম্মতি বা একরকমের দ্বিধাদ্বন্দ্ব আছে। খুব কম মানুষই পাই। আজকে দেখলাম বার্নি স্যান্ডার্স, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট সেনেটর, তিনি স্ট্রংলি বাইডেনের পক্ষে বলেছেন এবং তার কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে এবং কনভিন্সিং ওয়েতে তিনি বলেছেন যে ট্রাম্পকে হারাতে হলে বাইডেন কি দরকার, বাইডেন ছাড়া সম্ভব না। এখন বাইডেনের বিকল্প কামালা হ্যারিস না গ্যাভিন নিউসম বা অন্য যাদের কথাই বলা হচ্ছে, তারা আসলে ট্রাম্পকে হারাতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু আশঙ্কা আছে। ফলে এটা ডেমোক্রেটিক পার্টির জন্য, বাইডেনের জন্য, বাইডেন প্রশাসনের জন্য অনেক বড় একটা সংকট হয়ে গেছে। এবং প্রতিদিন গণমাধ্যমের যে ভূমিকা আমরা দেখছি, এই যে লিবারেল গণমাধ্যমগুলো, টেলিভিশন, আপনার পত্রপত্রিকা, সব কিছু মিলিয়ে তারা কিন্তু যথেষ্ট একেবারে ফক্সের মতো একরকমের আগ্রাসী অবস্থান নিচ্ছে। তারা একদম খুঁজে খুঁজে বের করে এনে এমন সব অ্যানালিস্টদের সাথে কথা বলছে, বা যারা মুখ খুলতে চাইছেন না তাদেরকেও মুখ খোলাচ্ছেন ডেমোক্রেটদের মধ্যে। এবং আপনি দেখবেন যে এসব টেলিভিশনের যারা অ্যাঙ্কার, তারা নিজেরা যে ভার্সনগুলো দিচ্ছেন, নিজেরা যে কথাগুলো বলছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন, বা নিজেরাই গোটা অনুষ্ঠান জুড়ে যে ব্যাখ্যা দিচ্ছেন, সেখানে কিন্তু তারা রীতিমতো একটা আগ্রাসী অবস্থান নিয়েছেন বাইডেনের বিরুদ্ধে। সব কিছু মিলিয়ে গণমাধ্যম, নিজের দলের ভিতরের অবস্থা, জনমত জরিপ, সব কিছু মিলিয়ে কিন্তু ট্রাম্প চুপচাপ আছেন, কারণ ট্রাম্প এর সুবিধা নিচ্ছেন। আমরা দেখেছি ট্রাম্প খারাপ কাজ করার মাধ্যমে, খারাপ কথা বলার মাধ্যমে সবসময় গণমাধ্যমে থাকেন এবং আলোচনায় থাকেন, বিতর্কে থাকেন। তার প্রচারণা নেতিবাচক হলেও প্রতিদিন প্রতিনিয়ত হয়। আমরা খবরে ট্রাম্পকে ছাড়া খবর করতে পারি না, কিন্তু এই যে আপনার প্রেসিডেন্সিয়াল ডিবেটের পর থেকে ট্রাম্প কিন্তু নাই, এখন বাইডেন আছেন এবং ব্যাপক হারে আলোচিত হচ্ছেন। এটা নেতিবাচক প্রচারণা হলেও তিনি আলোচনায় আছেন। এরকম একটা প্রেক্ষাপট বা দৃশ্যপট তৈরি হয়েছে। তার ফলাফল কী হবে আমরা জানি না। তবে বাইডেনের যে গাজা যুদ্ধের আপনার দায়, সেটা বোধহয় হারিয়ে যাচ্ছে তার ব্যক্তিগত আপনার মানসিক এবং শারীরিক সামর্থ্যের উপরে। একটা কথা বলে শেষ করি, যেই ইন্টারভিউটা তিনি এবিসি নিউজে দিয়ে বিতর্কের ব্যর্থতা ঢাকার এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, অনেকেই বলছেন, আমরা যারা দেখেছি, ওইটাতে তিনি পারেন নাই, কাটিয়ে উঠতে পারেন নাই। এবং তিনি যে বলেছেন তিনি ভ্রমণে ক্লান্ত ছিলেন, শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তিনি তো ক্যাম্প ডেভিডে 1 সপ্তাহ অবসর নিয়েছেন, বসে বসে প্রস্তুতি নিয়েছেন, গণমাধ্যমে খবর এসেছে তিনি সেখানে ড্রাই রান করেছেন, মহড়া দিয়েছেন। এত সব কিছু করার পরও তিনি পারছেন না। আসলে 81 বছর বয়সী একটা মানুষের যেই সীমাবদ্ধতাগুলো, এটা তিনি মানতে চাচ্ছেন না। তার মধ্যে একরকমের মানে গোয়ার্তমি যদি বলি সেটা আসছে। আবার বলতে পারেন যে উনি ক্ষমতার লোভ, এটাও বলতে পারেন। আবার এটাও হতে পারে, আমরা যদি ইতিবাচকভাবে দেখি, ট্রাম্পকে ঠেকানো, দেশকে বাঁচানো, এইটার যেই স্পিরিটটা, সেটা হয়তো উনি ধারণ করে এরকম দৃঢ় অবস্থানে আছেন, সেটাও তো হতে পারে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. একটি তথ্য দেই, আপনারা সবাই জানবেন। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার জিন্সবার্গ, তিনি গিন্সবার্গ সম্ভবত উচ্চারণটা, তিনি সময় মতো অবসরে না যাওয়ার কারণে সুপ্রিম কোর্টে আজকে কিন্তু একটা যাকে বলা হয়েছে ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। মানে হয়তো এই ডোনাল্ড ট্রাম্প যে সুযোগটা নিয়েছিলেন ক্ষমতায় থাকার সময়, সেইটা তিনি পারতেন না যদি আগেই তিনি অবসরে চলে যেতেন, স্বেচ্ছা অবসর। যদিও তার প্রতি রুথ বেডার গিন্সবার্গের প্রতি সবার শ্রদ্ধা আছে। আমি পরবর্তী আলোচনায় যাব, ফ্রান্সের যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচন। আপনারা এই বিষয়েও কথা বলতে পারেন যদি কিছু বলার থাকে। হাসান ফেরদৌস, ফ্রান্সের যে নির্বাচনটা হলো, এইটা আসলে আমরা কিভাবে দেখব? আমরা যারা অভিবাসী বা যারা পশ্চিমের বাইরে থাকে, নন ইউরোপিয়ান যারা, তারা এই ফ্রান্সের জয়কে কিভাবে, জয় না দুঃখিত, এই যে এগিয়ে আছে বামপন্থীরা, এটাকে কিভাবে দেখবে? আমি ফ্রান্স না বলে গ্লোবাল পার্সপেক্টিভ আপনারা ধরার চেষ্টা করেন। অবশ্যই। একই সময় নির্বাচন হয়েছে ভারতে,
নির্বাচন হয়েছে যুক্তরাজ্যে, নির্বাচন হয়েছে ইরানে এবং ফ্রান্সে। আমরা এর আগেও বলেছি লক্ষণটা হচ্ছে যে বিশ্বজুড়ে লক্ষণটা কিন্তু ডানে ঘেঁষা, রাইট উইংদের উত্থান ঘটছে বলছি আমরা। আমরা এই কথা বলছি যে ইন্টারেস্টিংলি ভারতের এক্সাম্পলটা মনে করা যাক, তার পাশাপাশি বিলেতের এক্সাম্পলটা ধরি আমরা, যে জয়টা করছে কারা, যাদেরকে বলি আমরা সেন্টার লেফট বলি আমরা। ভারতে যেটা ঘটেছে, ডানপন্থীরা পরাস্ত হয়েছে বা ডানপন্থীদের সেটব্যাক ঘটেছে, এক্স্যাক্ট একই ঘটনা ঘটেছে বিলেতে। অন্যদিকে ফ্রান্সে দেখতে পাচ্ছি আমরা উত্থান ঘটার কথা ছিল রাইট উইংদের, রাইট উইং উত্থান না হয়ে লেফট উইং উত্থান ঘটেছে। এবং এটাকে আমি বলবো যে গণতন্ত্রের ট্রায়াল অ্যান্ড এরর। আমরা এর আগে অনেকবার বলে, আমিও লিখেছি যে গণতন্ত্র সংকটের মধ্যে আছে। কিন্তু এই ঘটনাটাই যে গত 15 দিনের 1 মাসের ঘটনা আমাদের কি শিক্ষা দেয়, যে আসলে আমরা যারা ব্যাখ্যা দেই টেলিভিশনের পর্দায়, আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান সাধারণ ভোটাররা। যেমন ধরো যে ভারতে তো সমস্ত ব্যাখ্যাকারীরা, সমস্ত আমিও লিখেছিও যে আমাদের মোদী সাহেব আসছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আমরা ধরতেই পারিনি যে ঘটনাটা উল্টে যাচ্ছে। ফ্রান্সে এই ঘটনা কেন ঘটলো? যখন দেখলাম আমরা, যখন জানা গেল যে একটা এক্সট্রিম রাইট উইং, অলমোস্ট ফ্যাসিস্ট, একটা প্রো ফ্যাসিস্ট একটা দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তখন কি ঘটলো? তখন বাম ও মধ্য বামদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হলো। ভোটের পরিমাণ বেড়ে গেল, প্রায় 20% ভোটের পরিমাণ বেড়ে গেল। এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছে ইরানে, এই কথা আপনাকে উল্লেখ করি। ইরানে কি ঘটলো? ইরানে দুটো ক্যান্ডিডেট, একজন প্রাতিষ্ঠানিক প্রতিনিধি, একজন কট্টরপন্থী, অন্যদিকে উদারপন্থী। যখন দেখা গেল যে উদারপন্থী জয়লাভ করতে পারেন যদি ইনাফ পাবলিক সাপোর্ট তিনি পান, 10% লোক বসে ভোট দিল। ইরানের অ্যাভারেজ হচ্ছে রাফলি 40% ভোট দেয়। সেখানে ইরানে মাসুদ রেজাশকিয়ানের পক্ষে অলমোস্ট 50% ভোট পড়েছে। এই 10% কোত্থেকে আসলো? মূলত তরুণ ভোটাররা। আমরা বলি মাঝখানটা হলোইং আউট অফ দ্য মিডল বলি আমরা, মাঝখানটা শূন্য হয়ে যাচ্ছে, বাড়ছে লেফট অথবা বাড়ছে রাইট। এটা তাত্ত্বিক ভাবে বলি আমরা। কিন্তু ফ্রান্সে কি ঘটলো? ফ্রান্সে অতি ডানপন্থীদের বিরুদ্ধে মধ্য ও বামপন্থীদের সম্মিলন ঘটলো। ঠেকাতে কাকে? চূড়ান্ত বামপন্থীদের। কেন? কারণ ডানপন্থীরা ক্ষমতায় আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা সবচেয়ে কম, যাদের কথা কম শুনি আমরা, যাদের কথা কম বলি আমরা। যেমন ধরো যে বর্ণভিত্তিক ভোটাররা, আরব ভোটাররা, তরুণরা, নারীরা, যারা মার্জিনালাইজডরাই এবারে ফ্রান্সের ঘটনাটা বদলে দিল। এখানে এর আগে কবির সাহেব উল্লেখ করেছেন গাজার কথা। গাজা ওয়াজ এ ফ্যাক্টর, গ্লোবাল ফ্যাক্টর নয়। গাজা হচ্ছে লোকালাইজ ফ্যাক্টর। যেমন যাদের বিলেতে কি ঘটলো? বিলেতে যে কটা জায়গায় মুসলমানরা ভোট দেয়, যেমন আমাদের আমাদের ইস্ট লন্ডনে প্রায় প্রতিটি সিটে রাফলি 20% ভোট কম পেয়েছে, কম পড়েছে রাফলি 20%, ইনক্লুডিং কিয়ার স্টারমারের ভোট প্রায় 19,000 ভোট তিনি কম পেয়েছেন গাঁজা প্রশ্নে। কিন্তু গ্লোবালি নয়, এটা শুধুমাত্র যেখানে মুসলমান বা আরব বা ইয়াংদের ভোট ম্যাটার করে সেখানে ঘটনা ঘটেছে। কিন্তু গ্লোবাল মানে বলছে পুরো যুক্তরাজ্য জুড়ে নয়। যুক্তরাজ্য জুড়ে তো জিতেছে ইংল্যান্ডে লেবার পার্টি, এবং অলমোস্ট 6% নতুন তারা অ্যাডিশনাল ভোট তারা পেয়েছে। তার মানে গাজা একটা সিটে কিন্তু হারিয়ে দিয়েছে লেবার পার্টিকে, যে গাজা ইস্যু নিয়ে সে জিতে গেছে লেবার পার্টি এগেইনস্টে। তো গাজা ওয়াজ এ ফ্যাক্টর। পাঁচটি আসনে গাজা যুদ্ধটা ফ্যাক্টর, কিন্তু সর্বাত্মক নয়, লোকালাইজ। যেমন ধরো আমি বললাম নিজে 20,000 ভোট তিনি হারিয়েছেন, বিকজ তিনি শক্তভাবে দাঁড়িয়েছেন। একইভাবে মনে করা যাক আগের লেবার পার্টির আগের প্রধান, তিনি দল থেকে বেরিয়ে গেছেন, তিনি ইন্ডিপেন্ডেন্ট, তিনি জিতেছেন গাজার পক্ষে। কিন্তু ওভারঅল ছবিটা কি? ওভারঅল ছবিটা যে গাজাকে কিন্তু নির্বাচনের ফলাফল নির্ধারিত হচ্ছে না। আমেরিকায় কি ঘটবে যদি জো বাইডেন সাহেব তার নীতি পরিবর্তন, আপনারা বললেন, আশরাফ ভাই বললেন,
ঠিক উল্টো ঘটবে, জুইশ ভোটাররা খেপে যাবে। জুইশ ভোটার্স ম্যাটার মাচ মোর দ্যান মুসলিম ভোটার। আমেরিকায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্যাটল গ্রাউন্ড স্টেটস বলে, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র ব্যাটল গ্রাউন্ড স্টেটস বলে মুসলিম ভোটার ম্যাটার করে। কিন্তু গ্লোবালি মানে ফেরদৌস জি, আপনার কাছে আবারও যদি সময় পাই তো আমি আসবো, আমি যাব একটু ডক্টর এম কবির হাসানের কাছে। এই নির্বাচনগুলো নিয়ে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, বিশেষ করে গাজা যুদ্ধ এটা কি প্রভাব পড়েছে, একই সঙ্গে ইরানের যে নতুন প্রেসিডেন্ট হলেন সেইটা আসলে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো পালাবদল নিয়ে আসবে কিনা, নতুন কোনো শান্তির বার্তা নিয়ে এরকম কিছু একটা অশান্তিও হতে পারে। এই যে দেখুন, আমরা যতটাই মানে আনন্দিত হচ্ছি যারা বামপন্থী অথবা এক্সট্রিম বামপন্থী যারা, আসলে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। ইট উইল বিকাম এ বিগ গভর্নেন্স চ্যালেঞ্জ ফর মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি হয়েছে, যে প্ল্যাটফর্মে ক্ষমতায় এসেছেন সেই প্ল্যাটফর্মে ওনার এই যে ডেলিভার করা ইলেকশন প্রমিস উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনি ফ্রান্সের কথা বলেন যে সেন্ট্রাল মানে রাইট বামপন্থীরা ক্ষমতা এসেছে প্রতিটা জিনিস যে ম্যাক্রন করেছে, যার যে ইকোনমিক পলিসি সোশ্যাল পলিসি তার এগেইনস্টেরও স্ট্যান্ড নিয়েছে। এখন ওদের গভর্নমেন্টের জন্য কিন্তু এই ইলেকশন মানে রাষ্ট্র পরিচালনা এখন ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, যে কথাটা হাসান সুন্দর করে বলেছেন যে তরুণ ভোটাররা এটা নিয়ামক শক্তি সরকার কাজ করেছে, ভারতের ইলেকশন বলেন ইট মানে ডিফাইড এভরি প্রেডিকশন, তাই না? তো এগুলো বিশ্বব্যাপী হচ্ছে, কিন্তু এখন গভর্নেন্সের ব্যাপারটা যদি আপনি ইউরোপে দেখেন, আমি মাঝে চিন্তা করি এই যে মেরি লিপেনের এগেনস্টে জিতলো, তার ইয়ে ছিল যে ইমিগ্রেন্টরা সমস্ত সমস্যার মুখ। আমি মাঝে মাঝে চিন্তা করি তারা যদি ইমিগ্রেন্টে আসা বন্ধ করে দেয় ওরা দেশ চলবে কিভাবে? এই ছোট ছোট মিনিমাম কাজ ওদের কি করবে? আর ওদের যদি ইকোনমিক যারা থিওরিস্ট আছে, যারা প্র্যাকটিক্যালি চিন্তা করে, তারা এই ইমিগ্রেন্ট ছাড়া চালাতে পারবে না। আমাদের ইউনাইটেড স্টেটসে, আমি একাডেমিক ফিল্ডের কথা বলছি, প্রতিটা ইউনিভার্সিটির বাজেট কাট, আমাদের ইউনিভার্সিটি 15% বাজেট কাট, কারণ বিদেশ থেকে ছাত্র আসা কমে গেছে আমেরিকাতে। অস্ট্রেলিয়াতে দেখেন একই অবস্থা, যে ওরা ডাউন সাইজ করছে। যে আমরা যদি ইমিগ্রেশন বা বিশ্বর যে মুভমেন্ট অফ লেবার এবং মানুষ এবং হিউম্যান বিং এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, এটা বিশ্বের কল্যাণের জন্য ভালো কিছু হবে না। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ইলেকশনটা অবশ্যই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কেন হচ্ছে, কিন্তু হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট, আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি, তারা কি এটা অ্যাচিভ করতে পারবে? তা আপনি কি মনে করেন ম্যাক্রন 2 টার্ম এসে বলেছে 2027 পর্যন্ত ক্ষমতায় থাকবে, এখন ম্যাক্রন তো কিছুই করতে পারবে না। আপনি যদি মানে লেফট ফ্রন্টের যে তাদের মানে ম্যানিফেস্টো দেখেন, সেই ম্যানিফেস্টোতে প্রত্যেকটা যে ম্যাক্রন যেটা করছে, অনেকটা এক্সাম্পল দিচ্ছে। ম্যাক্রন মানে ব্যয় কমানোর জন্য যে রিটায়ারমেন্ট 64 নিয়ে গেছে, এই মানে লেফটিস্ট কোয়ালিশনের প্রধান পয়েন্ট হলো তারা আবার রিটায়ারমেন্ট এজকে 60-তে নামিয়ে আসবে, সোশ্যাল স্পেন্ডিং বাড়াবে। সেই একই জিনিস লেবার পার্টি ইয়ে করেছে যে সোশ্যাল স্পেন্ডিং বাড়াবে, ন্যাশনাল হেলথ সিস্টেম যেগুলো ব্রোক ডাউন করেছে এগুলো তো ফিরে আসবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর যে ব্রেক্সিট দিয়ে এই যে ব্রিটেনের সমস্যাগুলো হচ্ছে, সে বলছে যে মানে যে প্রাইম মিনিস্টার এখন সে বলেছে তার জীবন থাকতে সে আবার ব্রেক্সিটকে আন্ডু করবে না, কিন্তু লেবার পার্টির মধ্যেই 80% মনে করে যে আমাদের আবার ইউরোপিয়ান ইউনিয়ন ফিরে যাওয়া উচিত, আমরা বেরিয়ে এসে আমরা ক্ষতি করেছি আমাদের ইকোনমিকে। তো এই ফ্যাক্টরগুলোকে আমাদের মনে রাখতে হবে। যদিও আমরা আনন্দিত হচ্ছি ইয়াং ভোটার, কিন্তু কি যে কোন দিকে যাবে আমি যথেষ্ট সন্দিহান গভর্নেন্স স্ট্যান্ড পয়েন্ট থেকে। কিন্তু আপনাকে আমি কিন্তু ইরান প্রসঙ্গে একটু প্রশ্ন করেছিলাম। আচ্ছা, ইরানে যেটা হয়েছে, যেটা উনি বলেছেন যে 10%, ইরানে ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি, মানে প্রেসিডেন্টকে আলটিমেটলি সুপিরিয়র মানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অল পাওয়ার লাইজ উইথ দি মানে আয়াতুল্লাহ খামেনি, যিনি সুপ্রিম লিডার ওখানে। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে, ইরানের লোকজন ইয়াঙ্গার জেনারেশন পরিবর্তন চায়। প্রথমে কিন্তু ফার্স্ট রাউন্ড ভোটিং এ দেখেন অনেক ভোটাররা 39% মাত্র গিয়েছে। সেকেন্ড রাউন্ডে ভোটিং এ তারা দেখলো যে যদি ইয়াঙ্গার ভোটাররা যায় তাহলে পেশকিয়ান, হি ইজ এ হার্ট সার্জন, কার্ডিওলজিস্ট, সে জিতে আসতে পারবে। অ্যাটলিস্ট যে কথাগুলো সে বলেছে যে মহিলাদের যে ফ্রিডম, তাদের যে হিজাব নিয়ে যেই কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, তারপর যে ওয়েস্টের সাথে একটা ডায়ালগ সৃষ্টি করা, কারণ এই এমবার্গো ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিবর্তনগুলো ইরানের জনগণ চায়, কিন্তু আলটিমেটলি অল নির্ভর করে যে খামেনি কি চায়। খামেনি যদি না চায় কোনো কিছু সে করতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা ভয়েস আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট ডেমোক্রেসি ইজ এ ওয়ার্ড, যে জিনিসটা ফেরদৌস ভাই বললেন যে ডেমোক্রেসি কাজ করছে, লোকজনকে যে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, তারা আমাদের চেয়ে বুদ্ধিমানতে কাজ করে, তারা লোকাল রিয়ালিটি জানে, সেই জিনিসটাই মানে পরিস্ফুটিত হয়েছে ইরানিয়ান ইলেকশনে আমি মনে করি।
জি, ধন্যবাদ ডক্টর কবির হাসান। নাজমুল আশরাফ, এই নির্বাচনগুলো আপনি বলবেন, এই নির্বাচনগুলো থেকে এই যেমন বিশেষ করে ইরানের যে নির্বাচনটা হলো সেইটা এবং ব্রিটেন ফ্রান্সের নির্বাচন কি এই গাজা যুদ্ধ বা ইসরায়েলের সরকারের উপরে কোনো প্রভাব ফেলবে? মানে গাজা যুদ্ধের প্রভাব কম বেশি হয়তো আছে, কিন্তু গাজা যুদ্ধকে মানে প্রধান নিয়ামক হিসেবে ধরার কোনো সুযোগ নাই। আমরা জানি গোটা বিশ্ব বা গোটা বিশ্বেই অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, সমরনীতি সব কিছুই একটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। না, আমি প্রশ্নটা করছিলাম একটু ঘুরিয়ে বলি, আবার বলি, ইরানের নতুন প্রেসিডেন্টের কারণে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কের ক্ষেত্রে কোনো উন্নতি হবে কিনা, যেহেতু তিনি সংস্কারপন্থী? না, অনেকগুলো দেশের নির্বাচন নিয়ে বলছেন তো, ঠিক আছে, যেহেতু আপনি প্রথমে ইরানটা জানতে চেয়েছেন, মানে ইরানের যিনি নির্বাচিত হলেন প্রেসিডেন্ট, তিনি সংস্কারপন্থী। এরই মধ্যে কবির ভাই বলেছেন যে আয়াতুল্লাহ খামেনি এবং তাদের যে গার্ডিয়ান কাউন্সিল, তাদের নিয়ন্ত্রণের বাইরে তিনি যেতে পারবেন না। তারপরও তিনি কিন্তু সংস্কারপন্থী হিসেবে, উদারপন্থী হিসেবে তার একটা জনপ্রিয়তা এবং সেইভাবে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার যে প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পরে তিনি দিয়েছেন, সেটি অভ্যন্তরীণ বিষয়গুলোতে যেমন বলেছেন, পারমাণবিক কর্মসূচি আবার পুনরুজ্জীবিত করা এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের উন্নয়ন এবং আন্তর্জাতিক দুনিয়াতে ইরান যে বিচ্ছিন্ন হয়ে আছে সেই বিচ্ছিন্ন অবস্থা থেকে ফিরিয়ে আনা, এগুলো তার অঙ্গীকার। অনেক ভালো ভালো পারমাণবিক কর্মসূচি না, পারমাণবিক চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটা পুনরুজ্জীবিত করতে চান, এটা বলেছেন। মানে 2015 সালে বারাক ওবামার সময়ে হ্যাঁ ওই জায়গায় ফেরত যেতে চান আবার, ঠিক আছে। আবার এটাকে ধরে যে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন আছে, নানান রকমের নিষেধাজ্ঞার মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে চায়। পশ্চিমাদের সাথে যোগাযোগ এবং নেগোসিয়েশন এগুলো তিনি বাড়াতে চান। এগুলো সবই মানে ইতিবাচক, কতটুকু করতে পারবেন সেটা দেখার বিষয় আছে। বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি, সেগুলোর ক্ষেত্রে আপনার এই সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রভাব কতখানি থাকবে সেটাও দেখার বিষয়। আবার তিনি কিন্তু খামেনিরও পছন্দের মানুষ, তার অপছন্দের না। তো আমি বলছি যে যেই নির্বাচনগুলো আমরা সাম্প্রতিককালে দেখলাম, এবং নিশ্চয়ই এটা আমরা জানি বা একটু মনে করে দিই যে 2024 সাল কিন্তু একটা ঐতিহাসিক বছর, যেখানে একই বছরে সারা বিশ্বের প্রায় 80টা দেশে নির্বাচন হচ্ছে। অনেক দেশে হয়ে গেছে, অনেক দেশে হচ্ছে। 60 ওকে, রাফলি 49% গ্লোবাল পপুলেশন ভোটে যাবে। হ্যাঁ, তো যেই দেশগুলো নির্বাচন এর মধ্যে হয়ে গেছে আমরা দেখলাম, ভারত বলি, ব্রিটেন বলি, ইরান বলি বা ফ্রান্সে বলি, এখানে কিন্তু বড় ধরনের পরিবর্তন হয়েছে। এবং গত এক দশকে এই চরমপন্থী উগ্রপন্থীদের যে রকমের উত্থান হচ্ছিল, সেটার বোধহয় একটা এই কয়েকটা নির্বাচনের মধ্যে যদি আমরা দেখি কিছুটা রাশ টেনে ধরা হয়েছে। মোদির যেমন ক্ষমতা কমেছে, ব্রিটেনের, ফ্রান্সের এবং ইরানের ক্ষেত্রেও অনেকটাই বলা যেতে পারে এরকম একটা পরিবর্তন হয়েছে। এবং গণতন্ত্র যে বিপদে আছে এটা তো আমেরিকায় সারাক্ষণই আলোচনা হয়। আজকে ফ্রান্সের নির্বাচনের পরে পোপ ফ্রান্সিস একটা অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্রের স্বাস্থ্য ভালো না, ডেমোক্রেসি ইজ নট ইন গুড হেলথ। তো গণতন্ত্রের যে খারাপ অবস্থা, এর যে পশ্চাৎগতি, এটি নিয়ে বহুদিন আলোচনা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, কোনো একটি দেশ বা সেই দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা যাই বলি, সেগুলো যখন চরম খারাপের দিকে চলে যায়, খারাপ মানুষের খারাপ শক্তির হাতে চলে যায়, তখন সাধারণ মানুষ জেগে ওঠে। প্রথম ধাপের নির্বাচনে তো নিশ্চিত হয়ে যাচ্ছিল সবাই যে লেপেন এবং তার ফার রাইট পার্টি জিততে যাচ্ছে, কিন্তু এই সেন্ট্রিস্ট এবং লেফটিস্টরা একজোট হয়ে ভোট বাড়িয়ে দিয়ে কিন্তু তাদেরকে ঠেকিয়ে ফেলেছে। তো এরকমভাবে সাধারণ মানুষের অবস্থান এবং তাদের যে মানে জেগে ওঠার ব্যাপার, সেটির মাধ্যমে কিন্তু এই অপশক্তি রোধ করা হয়। এবং এই যে দেশে দেশে নির্বাচনে পরিবর্তন আমরা দেখছি, সব জায়গায় হচ্ছে বাংলাদেশ ছাড়া, তো সেইগুলো হচ্ছে আসার কথা। কিন্তু আমেরিকাতে আবার পরিবর্তন হলে সেটা চরম খারাপ হবে, এটি আমরা সবাই এক কথায় মানি। কিন্তু সেখানে বাইডেনের প্রেসিডেন্সি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটা আবার পরিবর্তনটা খারাপের দিকে নিয়ে যায় কিনা সেই আশঙ্কাই আছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আশরাফ। অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর এম কবির হাসান, আপনি ভালো থাকবেন। হাসান ফেরদৌস, আপনিও ভালো থাকবেন। আপনারা সবাই আশা করছি আবারও দেখা হবে আপনাদের সাথে। 7 দিনের বিষয় এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।